হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে অল উই ইমাজিন অ্যাজ লাইট বলে যে ছবিটা, পায়েল কাপাডিয়ার ছবি, যেটা কান ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড জিতেছিল। তো সেই ছবিটা নিয়ে কথা বলবো। এই ছবিটা কিন্তু বেশ ইন্ডিয়া জুড়ে আর কি ভালো মতো রিলিজ করেছে। একটা ইন্ডি ছবি, সেটা যে তুলনায় রিলিজ পেয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। এবং এখানে উইকেন্ডে যখন ছবিটা রিলিজ করেছে কোয়েস্ট মল ইত্যাদিতে, সেখানে কিন্তু প্যাকড থিয়েটার হয়েছে, লোকে কিন্তু দেখতে গেছে ছবিটা নিয়ে কিন্তু একটা ডেফিনেটলি একটা সিনেফাইল কমিউনিটির মধ্যে এটা দেখুন, এটা তো এরকম একটা মাসালা ফিল্ম নয় বা একটা মেইন স্ট্রিম ছবি নয় যেটা অনেক জনের জন্য প্যালেটেবল। তো এটা ডেফিনেটলি যারা সিনেফাইলস আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বোঝে, তো সেই ধরনের ছবি, তো তারা কিন্তু গেছে ছবিটা দেখতে। এবং আই হোপ আমরা তারা এগ্রিও করবে আমার সাথে যে ছবিটা খুবই ভালো একটা ছবি হয়েছে। তো ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে তিনজন মহিলার গল্প। বেসিক্যালি তারা মাইগ্রেন্ট, তারা মুম্বাইয়ের মধ্যে গেছে কাজের জন্য, তাদেরকে সেখানে থাকতে হয় কাজের জন্য। সেটার মধ্যে দুজন নার্সের ক্যারেক্টার, তার মধ্যে একজন মালায়ালি তারা। এবং প্রাইমারিলি ছবিটার মধ্যে অনেক ল্যাঙ্গুয়েজই শুনতে পাওয়া যায়, বাট প্রাইমারিলি মালায়ালাম ছবি বলা যেতে পারে, কারণ মালায়ালি ভাষাটাকেই শোনা যাচ্ছে। তো এখানে একজন যে সিনিয়র নার্স রয়েছে, সে ওখানে রয়েছে, তার বহুদিন ধরে তার বর যে ফরেনে কাজ করে, তো এবার সে তার সাথে বহুদিন ধরে তার কথাবার্তা হয় না। তো তার যে লোনলিনেসটা, সেটাই ছবির মধ্যে পায়েল কাপাডিয়া তুলে ধরেছে। এর সাথে আরো একটি নতুন যে ইয়াং মেয়ে আছে, সেও নার্সের কাজ করে, এবার তার একটা বয়ফ্রেন্ড রয়েছে, বাট হি ইজ কামিং ফ্রম আ ডিফারেন্ট রিলিজিয়ান। তো তাই জন্য সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, কারণ যেহেতু আপনি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে। এবং এই থিমটা, এই যে ব্যাকড্রপে অনেক কিছু চলছে এবং সামনে একটা প্রেমের গল্প চলছে, এটা কিন্তু পায়েল কাপাডিয়া যে 2021 যে ডকুমেন্টারিটা ছিল নাইট অফ নোইং নাথিং, যেখানে আগেন এফটিআই এর যে প্রোটেস্টটা হয়েছিল সেটাকে ব্যাকড্রপে রেখে সামনে দুটো ছেলে মেয়ের প্রেমের গল্প ছিল, যেখানে কোথাও গিয়ে তাদের ব্যাকড্রপটা আর কি ব্যাকগ্রাউন্ডের জন্য তারা এক হতে পারছে না। তো সেই গল্পটা কিন্তু সেখানেও ছিল, সেটা কিন্তু এখানেও আমরা কাইন্ড অফ একটা দেখতে পাচ্ছি। তো মহিলা হচ্ছে ছায়া কাদম প্লে করছে, যাকে আপনারা লাপাতা লেডিস দেখেছিলেন মঞ্জুমাই হিসাবে এবং প্রচন্ড পছন্দ করছিলেন, তিনি হচ্ছে তৃতীয় ক্যারেক্টার। এবার এখানে এটা একটা ফেমিনিস্টিক গল্প। এবার বেসিক্যালি এই তিনটে মহিলা, তিনটে এজ গ্রুপের মহিলা, তারা কিভাবে একসাথে থাকছে, কি করছে, তাদের লাইফটাকে দেখাচ্ছে। এবং তার পরবর্তীতে সিনেমাটা একটা টাইমের পরে আমরা দেখতে পাচ্ছি যে তারা নিজেদের রুটস এর কাছে গ্রামে ফেরত যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা একটা নতুন পার্সপেক্টিভ পাচ্ছে এবং আবার তারা লড়ার একটা স্ট্রেংথ পাচ্ছে। এবার এখানে ফেমিনিজমের ডেফিনেশনটাকে খুব সুন্দর করে পায়েল কাপাডিয়া দেখিয়েছে। জেনারেলি দেখবেন মেইন স্ট্রিম ছবি হোক বা অফবিট ছবি যেখানেই হোক, যেখানে ফেমিনিজমকে গ্লোরিফাই করা হয়, সেখানে কি করা হয় যে সাডেনলি এই ক্যারেক্টার্স গুলো, যে ফিমেল ক্যারেক্টার্স গুলো, তারা সাডেনলি রেভলিউশনারি হয়ে উঠছে। রাতারাতি তাদের মধ্যে বিশাল একটা ট্রান্সফরমেশন চলে আসছে, বা তারা এমন একটা কিছু কাজ করছে যেটা সমাজের কাছে এক্সাম্পল হয়ে থেকে যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি তো তা হয় না। রিয়েল লাইফে কিরকম হয় যে আপনি এই যে প্রতিটা দিন বাঁচছেন, এটাই তো ইটসেলফ একটা লড়াই। কারণ প্রতিটা দিনে আপনাকে হাজারটা জিনিস ফেস করতে হচ্ছে। আপনাকে চাকরির জায়গা আছে, আপনাকে থাকার খরচা, খাবার খরচা, ইলেকট্রিকের বিল, এই যে হাজারটা ঝামেলা, এইগুলোর সাথে লড়াই করা, এইগুলোর সাথে ডিলিং করা ইটসেলফ একটা যুদ্ধ। তো সেই যে সার্ভাইভালটা হয়ে যাওয়া এবং তার মধ্যে একজন আরেকজনকে সাপোর্ট করা, সেই যে পুরো জিনিসটা, সেই জিনিসটা যে ট্রু ডেফিনেশন। ফেমিনিজম মানে এরকম নয় যে আপনি গিয়ে কোনো ভাষণ দিচ্ছেন বা কিছু, সেটা করার দরকার নেই। আপনি যদি আপনার পরিবারকে চালাচ্ছেন, সেখানেই যদি আপনি ব্রেড আর্নার হয়ে কাজ করছেন, বা যদি সেটা নাও করছেন, আপনি যদি হাউস ওয়াইফও হন এবং সেখানেও যদি আপনি আপনার রোলটা ঠিকভাবে করছেন, আপনি যদি বাচ্চাদেরকে ঠিকভাবে মানুষ করছেন, সেইটা এবং সেটা যে ডেইলি প্রতিদিনের যে চ্যালেঞ্জটা আছে, সেইটাকে কোথাও এই ছবিটা অ্যাড্রেস করছে এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে। আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন যে বাকি যে অন্য ছবি হয় ফেমিনিস্টিক, সিউডো ফেমিনিস্টিক মেসেজ নিয়ে, সেখান থেকে এটা কতটা আলাদা এবং আপনি তখন বুঝতে পারবেন। এবং ডেফিনেটলি দেখুন, এখানে তো জিনিসগুলোকে স্পুন ফিড করে দেওয়া হয়নি, এখানে জিনিসগুলো খুব সাটল ওয়েতে ইমোশনসগুলোকে দেওয়া হয়েছে। এবং বেসিক্যালি এখানে যেহেতু এই তিনটে ক্যারেক্টার বাইরে থেকে গেছে এবং ওখানে কাজের সূত্রে রয়েছে, তাদের এটা এই শহরটা তাদের নয় মুম্বাই, এবং মুম্বাইতে তো অ্যাকচুয়ালিতে আপনারা জানেন যে পুরো দেশ থেকে, সব জায়গা থেকে লোকজন এসছে এবং সেখানে গল্পটা যেন দেখানো হচ্ছে মুম্বাই যেন ওদেরকে দেখছে, মুম্বাইয়ের চোখ দিয়ে আমরা যেন দেখছি, শহরটাকে একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে। এবং যতক্ষণ এই ক্যারেক্টারগুলো শহরে থাকে, জিনিসপত্রগুলো যেহেতু তাদের লাইফটা কনজেস্টেড, তাই জন্য ফ্রেমসগুলোকেও টাইট করে রাখা হয়েছে। সেখানে একটা কন্টিনিউসলি একটা ক্লস্ট্রোফোবিয়া আপনি ফিল করতে পারবেন। যখন ক্যারেক্টারগুলো আবার গ্রামে চলে যায়, সিনেমাটোগ্রাফি এমনভাবে করেছে যে হোয়াইট ফ্রেমসে আমরা দেখতে পাই, তারাও একটা রিলিফ পাচ্ছে কোথাও গিয়ে, যেহেতু ক্যারেক্টারসগুলো রিলিফ পাচ্ছে, সেই অনুযায়ী সিনেমাটোগ্রাফি করা হয়েছে। তো ভিজুয়াল স্টোরি টেলিং খুব ভালো এবং সাউন্ড ডিজাইনও প্রচন্ড ভালো হয়েছে। খালি ফেমিনিজমের অ্যাঙ্গেল নয়, আমি বলছি শহরকে নিয়েও, এই যে মুম্বাইতে যাওয়া, মুম্বাইকে আমরা বলি দেখবেন সিটি অফ ড্রিমস। আমরা যারা ফিল্ম করতে চাই বা কিছু, তারাও ভাবে যে বম্বে গেলে আরো বেটার অপরচুনিটিস পাবো, কিন্তু এই যে সিটি অফ ড্রিমস বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কি সিটি অফ ড্রিমস নাকি সিটি অফ ইলিউশন? অ্যাকচুয়ালি এই যে বলা বারবার যে সিটি অফ ড্রিমস, এখানে এর লোকের স্বপ্ন ফুলফিল হবে, এইটা বলা হয় যাতে আমরা ওই
মানে ওই আশাটা নিয়ে বা ওই হোপটা নিয়ে বাঁচতে পারি, নাহলে হয়তো মানে ডে টু ডে কন্টিনিউ করাই মুশকিল হবে। কারণ ওখানে বাইরে থেকে গিয়ে যারা থাকে তারা জানে যে কতটা চ্যালেঞ্জিং এবং কতটা স্ট্রাগল ফেস করতে হয়। তো সেই দিকটাকেও, সেই অ্যাসপেক্টটাকেও কিন্তু এক্সপ্লোর করেছে। পুরো এত মেসেজিং এর আমি কথা বলছি, এই মেসেজিং গুলো কিন্তু অন দ্য ফেস নেই, এগুলো সবই কিন্তু মানে খুব নর্মালি, খুব রেগুলারলি আসছে। এবং সিনেমাটা যখন শুরু হচ্ছে তখন একটা ডকুমেন্টারি অ্যাপ্রোচে শুরু হচ্ছে, তখন আমরা বিভিন্ন লোক যারা শহরে থাকে তাদের কিভাবে শহরটার উপরে সেইভাবে দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে কোথাও গিয়ে তো একটা মানে যে ফর্ম নিয়েও ভাঙাচোরা, যে যে জিনিসটা আমাদের বাংলা ছবি বাকিটা ব্যক্তিগত তো আপনারা দেখতে পেয়েছেন, সেই ব্যাপারটার দিকেও একটা মানে সেই স্টাইলটাকেও নেওয়া হয়েছে, যে ফর্মটা বারবার বারবার সিনেমাটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, মানে কখন ফিকশন কখন নন ফিকশন সেই জোনটার মধ্যে আর কি দুটোর মধ্যে ওভারল্যাপিং করছে। এবং ওভারঅল সিনেমাটা ভিজুয়ালি প্রচন্ড সুদিং, প্রচন্ড ভালো লাগে, চোখে একটা আরাম দেয়। এবং ছবিটা না একটা মানে খুব মানে পোয়েটিক একটা অ্যাপ্রোচ আছে ছবিটা। এবং ছবিটা না খুব একটা রেস্ট দেয় আপনাকে, মানে আপনার মাথাটা খুব ঠান্ডা ফিল করায়। আজকাল যে যত ছবি হচ্ছে সব হাইপার অ্যাক্টিভ ছবি হচ্ছে, তার মাঝখানে অল উই ইমাজিন ইজ লাইট এবং সুজিত সরকারের আই ওয়ান্ট টু টক, এই দুটো ছবি আমি দেখলাম, যেগুলো কিন্তু একটা মনকে একটা শান্তি দেয় না, যে আপনি একটা কিছু বসে দেখছেন, হ্যাঁ একটা কাম কম্পোজ মাইন্ডে, সেই জিনিসটা। কারণ এখন আমাদের সিনেমাটা মানে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা মানেই হচ্ছে যে আমরা হাইপার অ্যাক্টিভ কিছু দেখবো, যেটা আমাদেরকে কন্টিনিউসলি আমাদের অ্যাড্রিনালিন রাশ দেবে। কিন্তু এগুলো আপনাকে আস্তে আস্তে আর কি কাম করছে আর কি, সেরকম একটা ফিল দিয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছিল হলে বসে দেখে। ডেফিনেটলি পারফরমেন্সের কথা বলবো, প্রতিটা অ্যাক্টর কিন্তু নিজেদের কাজ খুবই ভালো করেছে। ইভেন ওই যে তৃতীয় যে নার্স, যে সবচেয়ে কম বয়সী নার্স, তার যে বয়ফ্রেন্ডের চরিত্রটা করেছে তার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো ছিল। তো পারফরমেন্সেস প্রত্যেকেরই খুব ভালো। আমার কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছে। আগেন আমি যেটা বললাম, যেটা কিন্তু সব ধরনের অডিয়েন্সকে অ্যাপিল করবে না, যাদের এই ধরনের ছবি দেখার অভ্যেস আছে, বা যারা ধরুন অভ্যেস যদি নাও থাকে, আপনি একবার গিয়ে দেখতে পারেন। এটা একটা নতুন রকমের ছবি, একবার দেখেই দেখুন না যে কি হয়, কেন এটা এত অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। আপনারও তো টেস্টটা বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, আপনার এক্সপোজারটাকে বাড়াতে হবে। ওয়ান্স ইউ গিভ ইট এ শর্ট, তখনই আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এটা হচ্ছে কিনা। আমিও যখন মানে অনেক ছোট ছিলাম তখন ধোবিঘাট দেখেছিলাম। ধোবিঘাটও এরকমই একটা অ্যাপ্রোচ, যে মুম্বাইয়ের মধ্যে 3 রকমের লোকেদের গল্প বলছে একটা কাইন্ড অফ। তো সেই ছবিটা তখন আমি যে ধরনের ছবি কনজিউম করতাম, সেই তার থেকে অনেক এগিয়ে একটা ছবি ছিল ধোবিঘাট, এই কিরণ রাওয়েরই ছবি ছিল। তো সেটা কিন্তু আমি দেখে ভালো লেগেছিল কিন্তু, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমির খানকে দেখে, পোস্টারে দেখে আমি ছবিটা দেখা শুরু করেছিলাম, বাট দেখতে ভালো লেগেছিল কিন্তু তখন। তো এরকম অনেক সময় হয় যে আপনার হয়তো কোনো ছবি আপনি হয়তো ওই জোনের ছবি দেখেননি বা বুঝতে পারেন না, বাট হয়তো আপনি কোনো একটা কারণের জন্য দেখা শুরু করলেন, মাইট বি আপনার ভালো লেগে যেতে পারে, এবং তা থেকে আপনার টেস্টও ইম্প্রুভ হবে কিন্তু। কারণ সিনেমার মানে তো খালি এরকম হাইপার অ্যাক্টিভ জিনিসপত্রই নয়। তো সেই জন্যই বলছে যে অল উই ইমাজিন ইজ লাইট, যদি আপনাদের মনে হয়, যারা আর কি এই সেটটার বাইরে পড়ছে, যারা ওই সেটটার মধ্যে পড়ছে, যারা এই ধরনের ছবি কনজিউম করে, তারা তো ডেফিনেটলি দেখবেই এবং অলরেডি হয়তো দেখেও ফেলেছে। বাট যারা এই সেটটার বাইরে পড়ছে তাদেরকে বলবো যে প্লিজ গিভ ইট এ শট। তা বলে আপনার মেইন স্ট্রিম ছবি দেখা ছেড়ে দিতে হবে তারও কোনো মানে নেই, যে এই ছবি দেখছি মানে এই ছবিই দেখবো তারপরে সারা জীবন, সেরকমও কোনো মানে নেই। সব ধরনেরই ছবি দেখুন, বাট গিভ ইট আ শট, ইটস আ গুড ফিল্ম অ্যাকচুয়ালি। তাই জন্যই বলছি, হ্যাঁ ডেফিনেটলি এন্টারটেনমেন্ট ভ্যালু নেই, বাট ইট উইল গিভ ইউ আ সুদিং এক্সপিরিয়েন্স আর কি, সেটা ভিজুয়ালি হোক, সেটা পারফরমেন্স ওয়াইজ হোক, এবং খুব সুন্দর মেসেজ দেবে। এবং যেটা বললাম যে সিউডো ফেমিনিস্টিক জিনিসপত্র চলে অন্য ছবিতে, তার থেকে তো ডেফিনেটলি অনেক বেটার একটা মেসেজ দেবে। তো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।